ভারতের কোনো প্রধানমন্ত্রী যখন তাশখন্দের দিকে যান তখন ভারতের ইতিহাসের একটা পুরনো ঘোস্ট আবার সামনে এসে দাঁড়ায়। কারণ প্রায় ৬০ বছর আগে লাল বাহাদুর শাস্ত্রীও তাশখন্ডে গিয়েছিলেন এমন একটা সময়ে যখন ভারতের ওপর প্রবল গ্লোবাল প্রেশার ছিল। পাকিস্তানের সঙ্গে ব্রুটাল ওয়ার সদ্য শেষ হয়েছে, ইকোনমি দুর্বল, চারদিক থেকে ভারতকে কর্নার করার চেষ্টা চলছে। শাস্ত্রীজি সেখানে গেলেন, সোভিয়েত ইনফ্লুয়েন্সের মধ্যে পাকিস্তানের সঙ্গে তাশকেন্দ এগ্রিমেন্ট সই করলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হলো। তিনি আর জীবিত অবস্থায় ফিরলেন না। এবার ফাস্ট ফরওয়ার্ড 2026, মেইনস্ট্রিম মিডিয়া এটাকে হয়তো রুটিন ডিপ্লোম্যাটিক ভিজিট বলে চালিয়ে দেবে। উজবেকিস্তান, ট্রেড, ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট, হ্যান্ডশেক, ফটো অপ, ব্যাস। কিন্তু গল্পটা এখানে এতটা সিম্পল নয়। মোদিজি নিজে তাশখন্ডে বেড়াতে যাচ্ছেন না, তাকে ইনভাইট করা হয়েছে। আর অদ্ভুত ব্যাপার হলো, শাস্ত্রীজির সময়কার জিওপলিটিক্যাল প্রেশার আর আজকের পরিস্থিতির মধ্যে একটা ডিস্টার্বিং প্যারালাল আছে। তখনও ভারতকে বাইরে থেকে চেপে ধরা হচ্ছিল, আজও চায়না বর্ডার প্রেশার তৈরি করেছে। পাকিস্তান সুযোগ খুঁজছে, বাংলাদেশ ঘিরে সিকিউরিটি কনসার্ন বাড়ছে। দেশের ভেতরেও রাজনৈতিক ও মিডিয়া ইকোসিস্টেমের একাংশ প্রতিটি বড় স্ট্র্যাটেজিক মুভকে ডিরেল করতে নেমে পড়েছে। এই একই সময় মোদিজিকে তাশখন্ড ডাকা হচ্ছে। তার ওপর পাকিস্তান, সৌদি আরবিয়া এবং টার্কির সঙ্গে ডিফেন্স কোঅপারেশন আরও গভীর করছে। ওয়াইডার ইসলামিক ওয়ার্ল্ডের বিভিন্ন রাষ্ট্র নিজেদের সিকিউরিটি আর্কিটেকচার তৈরি করছে। ইরান, ইরাক, সিরিয়া সহ ওয়েস্ট এশিয়ার অ্যালাইনমেন্টটাও দ্রুত বদলাচ্ছে। অর্থাৎ রিজিয়নটা একটা বড় স্ট্র্যাটেজিক রিঅ্যালাইনমেন্টের মধ্যে ঢুকে গেছে। তাহলে এখন মোদিজির কি তাশখন্ডে যাওয়া উচিত নাকি উচিত নয়? এখানে কিন্তু একটা কোইন্সিডেন্স আছে। কিছু কিছু অ্যাস্ট্রোলজার আছেন যাদের কথায় ফেব্রুয়ারি 2027-এর আগে কোনো ফরেন ট্রিপের সময় মোদিজির লাইফের উপর থ্রেট আসতে পারে। অ্যাস্ট্রোলজি আপনি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু জিওপলিটিক্যাল রিস্ক যে রিয়াল সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তবু মোদি যাচ্ছেন, কারণ এটা ফটো অপের ট্রিপ নয়। এর লক্ষ্য যে সেন্ট্রাল এশিয়াকে ভারতের ফিউচার সাপ্লাই চেনের সঙ্গে জুড়ে দেওয়া হবে। এবং আপনারা জানেন, চায়না তাদের রেয়ার আর্থ মিনারেলসের ওপর যে ডমিনেন্স বসিয়ে রেখেছে, সেখানে একটা বড় ক্র্যাক তৈরি করাও কিন্তু এই মিটিং এর বড় একটা উদ্দেশ্য। সেন্ট্রাল এশিয়া বসে আছে লিটারালি মাউন্টেন্স অফ ওয়েলথের ওপর। তাদের কাছে ইউরেনিয়াম, গোল্ড, কপার, ইথিয়াম, নিওবিয়াম, ডিসপ্রোসিয়াম এবং মডার্ন ইলেকট্রনিক্স এবং ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য দরকারি রেয়ার আর্থ এলিমেন্টস রয়েছে। ইলেকট্রিক ভেহিকেল বানাতে চান, দরকার অ্যাডভান্স ব্যাটারি, দরকার স্মার্টফোন, দরকার ক্রুজ মিসাইল গাইডেন্স সিস্টেম, সেটাও দরকার মডার্ন ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, সেখানেও দরকার। সমস্যা হলো, আজ রেয়ার আর্থ প্রসেসিং এর প্রায় 85% বেইজিং এর কন্ট্রোলে। খেয়াল করুন, মিনারেলস রিজার্ভ নয়, প্রসেসিং এ। চায়না পুরো পৃথিবী থেকে র ম্যাটেরিয়াল কেনে, নিজের দেশে রিফাইন করে এবং তারপর সাপ্লাই চেনের গলা নিজের হাতে ধরে রাখে। আর এই গেমটা চায়না আজ থেকে শুরু করেনি। 1992 সালে ডেং শিওপিং বলে দিয়েছিলেন, মিডল ইস্টের কাছে অয়েল আছে, কিন্তু ফিউচার যার হাতে রেয়ার আর্থ থাকবে, পাওয়ার তার হাতে। তারপর 30 বছর ধরে চায়না কি করেছে জানেন? আফ্রিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া যেখানে মাইন পেয়েছে ইনভেস্টমেন্ট করেছে, রিফাইনারি নিজের দেশে তৈরি করেছে, ট্রান্সপোর্ট রুটস ক্যাপচার করেছে, পরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে সে নেটওয়ার্ককে আরও শক্ত করেছে। আর যখন বেইজিং 30 বছরের প্ল্যানিং করছিল, আমেরিকা ঘুমিয়েছে, ইউরোপ ঘুমিয়েছে, ইন্ডিয়াও ঘুমিয়েছে। ভারত বুঝেছিল সেন্ট্রাল এশিয়া দরকার, কিন্তু সেখানে পৌঁছাবো কিভাবে? সামনে ছিল ডবল লক। পাকিস্তান ভারতের ট্র্যাডিশনাল ল্যান্ড রুট বন্ধ করে রেখেছে, আর উত্তর দিকে চায়না সেন্ট্রাল এশিয়ার ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রেড রুটের ওপর বিশাল ইনফ্লুয়েন্স তৈরি করে ফেলেছে। মোদির অ্যান্সার ছিল, লক ভাঙতে কেন যাব, নতুন দরজা বানাও। সেখান থেকেই আসে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। 2000 সালে ইন্ডিয়া, রাশিয়া এবং ইরান একটা ট্রান্সপোর্ট আর্কিটেকচার তৈরি করার প্ল্যান করে। মুম্বাই থেকে গুডস যাবে ইরানের পোর্টে, সেখান থেকে রেল ও নেটওয়ার্ক ধরে সেন্ট্রাল এশিয়া এবং রাশিয়া। পাকিস্তান বাইপাস, চায়না বাইপাস। এস্টিমেটেড শিপিং টাইম প্রায় 40% কমতে পারে, কস্ট প্রায় 30% কমতে পারে। কিন্তু বছরের পর বছর বিউরোক্রেসি, ইরানের ওপর ওয়েস্টার্ন স্যাংশন এবং রিজিওনাল পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি, এগুলির কারণে প্রজেক্টটা আটকে ছিল। চায়না তখন ভাবলো গেম ওভার, পাকিস্তানকে নিয়ে সিপেক এগিয়ে নিয়ে গেল, আর সেন্ট্রাল এশিয়ার রিসোর্স নেটওয়ার্কের ওপর নিজের গ্রিপ আরও শক্ত করে ধরার চেষ্টা করলো। ইন্ডিয়া তখন সাইলেন্ট কাউন্টার স্ট্রোক দিল। ইরানের চাবাহার পোর্টের শাহিদ বেহেস্তি টার্মিনাল নিয়ে লং টার্ম এগ্রিমেন্ট করলো। ফলে পার্সিয়ান রিজিয়নে ভারতের হাতে এমন একটা ম্যারিটাইম গেটওয়ে এলো, যেটা পাকিস্তান এবং চায়না দুজনকেই বাইপাস করতে পারে। তারপর আর টাপি পাইপলাইনের জন্য বসে থাকা নয়, ইন্ডিয়া মাল্টি রুট নেটওয়ার্ক বানাতে শুরু করলো। মুম্বাই থেকে শিব, চাবাহার, চাবাহার থেকে আফগানিস্তান, আফগানিস্তান হয়ে তারপর রেল নোট নেটওয়ার্ক ধরে উজবেকিস্তান। আফগানিস্তান রুটের সিকিউরিটিও তখন এই করিডোরের ক্রুশিয়াল ফ্যাক্টর। এখানে ইসলামাবাদের পারমিশন লাগছে না, বেইজিংকে জিজ্ঞাসা করতে যাচ্ছে না। আর উজবেকিস্তান তো
হার্ট অফ ইউরেশিয়া। সেখান থেকে রাশিয়ান এবং ওয়াইডার সেন্ট্রাল এশিয়া খুলে যাচ্ছে। এবার আসল বোমশেল। 4 আগস্ট উজবেকিস্তানের সিনিয়র ফরেন পলিসি ডেলিগেশন ইন্ডিয়াতে আসে 4 দিনের ক্লোজ ডোর এঙ্গেজমেন্টের জন্য। শুধু জয়শঙ্কর নন, প্রেসিডেন্ট মুর্মু, কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়াল সহ একাধিক স্তরে মিটিং হয়। মেইন স্ট্রিম হেডলাইন, ট্রেড টকস, কিন্তু ভেতরের অফারটা অনেক বড়। উজবেকিস্তান ভারতীয় কোম্পানিজকে বলছে এসে কপার, গোল্ড, ইউরেনিয়াম এবং রেয়ার আর্থ ব্লকসে মাইনিং করুন। মানে সেন্ট্রাল এশিয়ার রিসোর্স ভল্টের দরজা ইন্ডিয়ার জন্য খুলে দেওয়া হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। মাইন থেকে মিনারেল তুলে নিলেই তো যুদ্ধের মাত্র 20% জেতা হয়। আসল পাওয়ার রিফাইনিং এ। হেভি রেয়ার আর্থ সেপারেশন এত কমপ্লেক্স কেমিক্যাল প্রসেস যে আমেরিকা ও ইউরোপও বহু ক্ষেত্রে চায়না ডিপেন্ডেন্ট। আফ্রিকা বা অস্ট্রেলিয়া থেকে মিনারেল তুলে শেষ পর্যন্ত চায়নাতেই পাঠাতে হয় রিফাইনিং এর জন্য। তাহলে ইন্ডিয়া যদি উজবেকিস্তান থেকে র ম্যাটেরিয়াল তোলে কিন্তু প্রসেসিং চায়নাতেই করায়, তাহলে মনোপলি ভাঙলো কোথায়? এই কারণেই উজবেকিস্তানের অফার আরো ডেঞ্জারাস ফর বেইজিং। তারা বলছে শুধু র ম্যাটেরিয়াল নিয়ে যাবেন না, ইন্ডিয়া টেকনোলজি নিয়ে আসুন। উজবেকিস্তানে জয়েন্ট রিফাইনারি হোক, ইন্ডিয়াতেও জয়েন্ট রিফাইনারি হোক, অর্থাৎ মাইনিং প্লাস প্রসেসিং দুটোতেই চায়নাকে বাইপাস করার চেষ্টা। এটাই বেইজিং এর রিয়েল হেডেক। কারণ চায়না এতদিন জানতো মাইন যেখানেই থাকুক রিফাইনিং গেট কিপার সেই। ইন্ডিয়া উজবেকিস্তান মডেল সফল হলে সেই গেট ভেঙে যাবে। আর ঠিক এই সময় ইন্ডিয়ার ওপর এক্সটার্নাল প্রেশারও বাড়ছে। ফরেন মিডিয়া ক্যাম্পেইন, রাশিয়া থেকে অয়েল কেনা নিয়ে আমেরিকার ট্যারিফ প্রেশার, পার্লামেন্টে পলিটিক্যাল কনফ্রন্টেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কন্ট্রোভার্সি, সব একসঙ্গে চলছে। এখন ডটস কানেক্ট করুন। 1966-তে ইন্ডিয়া ভালনারেবল ছিল। শাস্ত্রী তাশখন্ড গিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে ওয়ার সেটেলমেন্ট করতে। তিনি কিন্তু আর ফিরে আসেননি। 2026-এ ইন্ডিয়া তাশখন্ড যাচ্ছে অন্য অবস্থায়। ক্যাপিটাল, ইনফ্রাস্ট্রাকচার, তারপরে মাইনিং টেকনোলজি, তারপর সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি এবং ইউরেশিয়াতে স্ট্র্যাটেজিক অ্যাঙ্কার হওয়ার অ্যাম্বিশন নিয়ে। শাস্ত্রী গিয়েছিলেন একটা যুদ্ধ শেষ করতে। আজকের লক্ষ্য চায়নার র মেটেরিয়াল এবং রেয়ার আর্থ মনোপলিকে চ্যালেঞ্জ করা। আর আমি এই 3টে জিনিসের মধ্যে নজর রাখবো, আপনারাও রাখুন। 1, মোদির ভিজিটের আগে বা পরে ইন্ডিয়ান ইকোনমি কি উজবেকিস্তানের রেয়ার আর্থ, কপার, গোল্ড বা ইউরেনিয়াম ব্লক নিয়ে বাইন্ডিং কমার্শিয়াল কন্ট্রাক্ট সাইন করে? এটা হলে বুঝবেন ফটো অপ নয়, ডিল রিয়াল। আর 2, আগামী 12 মাসে উজবেকিস্তান থেকে চাবাহার রুট ব্যবহার করে 1 থেকে 2 লক্ষ টনের মতো মিনারেল বা রিলেটেড কার্গো ইন্ডিয়াতে আসে কিনা। কার্গো মুভমেন্ট শুরু হলেই করিডোর কাগজ থেকে গ্রাউন্ড রিয়েলিটিতে চলে আসবে। 3, বেইজিং কি করে? চায়না কি উজবেকিস্তানের ওপর প্রেশার বাড়ায়? হাই লেভেল চাইনিজ ভিজিট হয়? ইন্ডিয়া ব্যাকড রিফাইনারি প্রজেক্ট ব্লক করার চেষ্টা হয়? আরও অ্যাট্রাকটিভ চাইনিজ অফার দেওয়া হয়? যদি এই রিয়াকশন শুরু হয়, তাহলে বুঝবেন ইন্ডিয়া যেখানে আঘাত করেছে ঠিক সেখানেই বেইজিংয়ের ব্যথা লেগেছে। 60 বছর আগে ভারতের একজন প্রধানমন্ত্রী তাশখন্ডে গিয়েছিলেন এমন সময় যখন ইন্ডিয়া ছিল ভালনারেবল। আজ ইন্ডিয়া যাচ্ছে ইউরেশিয়ার রিসোর্স, ইনফ্রাস্ট্রাকচার এবং সাপ্লাই চেনের খেলায় নিজের জায়গা কেড়ে নিতে। হেড অন কম্পিটিশন করতেই হয়। এখন আপনার কাছে আমার দুটো প্রশ্ন। ইন্ডিয়া কি সেন্ট্রাল এশিয়াতে চায়নাকে আউট ম্যানুভার করতে পারবে? আর জিওপলিটিক্যাল রিস্ক মাথায় রেখেও মোদির তাশখন্ড যাওয়া কি উচিত, নাকি এই ভিজিট অ্যাভয়েড করা উচিত? কারণ রিস্ক আছে, কিন্তু রিস্কের ভয়ে যদি স্ট্র্যাটেজিক ব্যাটলফিল্ডেই না নামেন, তাহলে সুপার পাওয়ার হওয়ার কথাটাই ভুলে যান।